দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে ইকবাল হাসান আছি আপনাদের সাথে। দর্শক বর্তমানে অত্যন্ত আলোচিত একটি বিষয়ে পাচার হওয়া টাকা দেশে ফেরানো। এরই মধ্যে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এ নিয়ে বেশ সোচ্চার। প্রেস সচিব একটা প্রেস কনফারেন্স করে নতুন আইনের কথা বলেছেন এবং আমরা দেখেছি অর্থ উপদেষ্টা তিনিও এই বছরের মধ্যে অন্তত কয়েকশো কোটি ডলার বিদেশে যেগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফেরানোর ব্যাপারে আশাবাদী। এইগুলোরই প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ আবুল কাশেম তিনি আমাদের আজকের অতিথি। আপনারা জানেন যে এই বিষয় নিয়ে তিনি তার ক্যারিয়ারের দীর্ঘ সময় কাজ করেছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। আমরা এই যে সরকারের যেই তৎপরতা দেখছি, খুবই ভালো সিদ্ধান্ত নিঃসন্দেহে। বাংলাদেশের সম্পদ পাচার হওয়া অর্থ যদি ফেরত আসে এটা বাংলাদেশের জন্যই ভালো, কিন্তু প্রক্রিয়া পদ্ধতি আসলে কতটা সময় সাপেক্ষ এবং কিভাবে এইগুলো কাজটা শুরু করা যায়? আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল 24কে ধন্যবাদ। পাচার করা অর্থ ফিরিয়ে নিয়ে আসা এটা খুব ভালো উদ্যম। আসলে রাজনৈতিক সরকারের সময় যেটা সহজে সম্ভব হয় না বিভিন্ন কারণে, অন্তর্বর্তীকালীন সরকার যারা একেবারে দলনিরপেক্ষ সরকার তাদের পক্ষে এটা করা সহজ এবং তাদের কাছে বলতে গেলে জন আকাঙ্ক্ষাটা অনেক বেশি। রাজনৈতিক সরকারের সময় এক এক ধরনের সমস্যা থাকেন, এই সরকার এই সমস্যা থেকে একদম মুক্ত। কাজে তাদের পক্ষে এই উদ্যোগটা সফলভাবে পরিচালনা করা সম্ভব। নিঃসন্দেহে যে লন্ডার টাকা পাচারকৃত অর্থ সেটা ফিরিয়ে আনা সম্ভব। দেশে বিদ্যমান আইন প্রয়োগের মাধ্যমে টাকাটা ফিরিয়ে নিয়ে আসছেন, এটা খুব ভালো একটা দিক। এবং আইন আদালতের বিষয়গুলি আছে। বর্তমান আমাদের যে মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত যে আইন আছে 2012-তে প্রণীত এবং 2015-তে যা সংশোধিত হয়েছে কিছুটা, তার আলোকে সব কাজ করতে হবে। আমরা সন্দেহজনক উপায়ে প্রমাণ করতে হবে এই টাকাটা মিস্টার এক্সের মাধ্যমে ওই দেশে গেছে। অর্থাৎ নিম্নতম আদালত থেকে হাইকোর্ট, রিভিশন সব কিছু শেষ করে তারপরে ওই দেশকে আবেদন করতে হবে যে আমাদের টাকা তোমাদের দেশে গেছে এবং এই নির্দিষ্ট জায়গায় আমাদের টাকাগুলি আছে। স্যার, এইটা তো মোটামুটি একটু সময় সাপেক্ষ ব্যাপার নিঃসন্দেহে। যদি অর্থ উপদেষ্টার কথায় যাই যে এই বছরই কয়েকশো কোটি ডলার তিনি ফিরিয়ে আনতে চান, নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু যে গতিতে আমরা এগুচ্ছি তার মাধ্যমে এটা সম্ভব কিনা? আপনি বলেছেন মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার। আমি জানি না মোটামুটি বলতে আপনি কয় মাস বা কয় বছর কথা বলেছেন। তো যেহেতু মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন যে এই বছর বলতে কিন্তু আমরা 2025-ই বুঝবো এবং আমরা টু বি মোর স্পেসিফিক 21 ডিসেম্বর বুঝবো। এর মধ্যে জানি না স্যারের কাছে কি ইঙ্গিত আছে যে কোথাও হয়তো একেবারেই প্রস্তুত আছে বিষয়টা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য অথবা টাকাটা দেশে ফিরে নিয়ে আসবার জন্য। তো সাধারণভাবে আমি যা দেখি এটা ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। আপনার অভিজ্ঞতার আলোকে একটা দুটো বিষয় জানবো যে আপনি নিজেও বিভিন্ন দেশে এই ধরনের লন্ডার্ড অ্যাসেট বা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে কাজ করেছেন। আমরা যখন একটা আবেদন নিয়ে ওই দেশে যাব, এই প্রক্রিয়াটা কি, কিভাবে তাদের সাথে যোগাযোগ করা বা আমার দেশের যে সম্পদ সেটা প্রমাণ করার পদ্ধতি ইন্টারন্যাশনালি কীভাবে সাপোর্ট করবে আমাদের? আমি আপনাকে আমার নিজের একটা ঘটনা বলি। তখন আমি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, মানি লন্ডারিং সংক্রান্ত কাজকর্ম দেখি। সালাউদ্দিন স্যার তখন আমাদের গভর্নর, কেয়ারটেকার গভর্নমেন্ট সভা আমরা গিয়েছিলাম। আমাদেরকে মূলত ফিনান্স করেছিল এটা ওয়ার্ল্ড ব্যাংক। আমরা লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে কাজ করেছিলাম। তখন আমরা 3 জনের লোক 3 ব্যক্তির নামে খারাপ টাকা ওই দেশে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছিল। তারপরে আমি এসে একটা স্যারকে রিপোর্ট দিলাম। স্যার এটা অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ আলোচনা করলেন। এই করতে তারপরে অনেক দিন হয়ে গেল। এই ধরুন 2007-08 থেকে 2024-24 এটা শেষ হয় না। অর্থাৎ আমার অভিজ্ঞতা বলে যে আমরা দ্রুততম সময়ে কোর্ট প্রসিডিংসটা শেষ করতে পারি না। শুনানি হবে, সবগুলি একসাথে শুনানি হবে, অত তাড়াহুড়ার কী আছে, এর মধ্যে তো অনেক কিছু ঘটে যেতে পারে। কাজেই আমি মনে করি এই সংক্রান্ত কাজে মানি লন্ডারিং সংক্রান্ত কেসগুলি যেসব কোর্টে উঠবে, সরকারের উচিত বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উচিত বেস্ট লয়ার, স্মার্ট লয়ার নিয়োগ করা, যাতে তারা দ্রুত কাজগুলি সম্পন্ন করতে পারেন। তারপরও ওইখানে যারা বিচারক থাকবেন তাদেরকেও কোনো না কোনোভাবে বোঝাতে হবে যে এইগুলি খুব জনগুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়
প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে এই জন্য আলাদা আইন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের যে আইনটা আছে 2012 সালে প্রণীত, সেটা যথেষ্ট কিনা, নাকি নতুন করে আইন করার প্রয়োজন? বিষয়টা হয়েছে কি, 2012 সালে যে আইনটা আমরা প্রণয়ন করলাম, এটা জাতীয় সংসদ মানে পাশ করলো, 2015 সালে যেটা করলাম কিছু সংশোধনী মাত্র। এখন আজকে যদি আপনি আইন করেন 2025-এ এই মার্চে, সেটা অর্ডিন্যান্স হবে, যেহেতু পার্লামেন্ট নাই। তো 2015-25-এর আইনে 2012-র কেস অথবা ধরেন বিগত সরকার 25 সরকারের কাজগুলো আপনি করতে পারবেন কিনা, মানে ব্যাকডেটেড এফেক্ট দেওয়া যায় কিনা, এটা কিন্তু খুব বিরাট একটা চ্যালেঞ্জ। আমি অপরাধ করলাম আজকে বুধবার, আপনি আইন করেন বৃহস্পতিবার আইন করে কি বুধবারের অপরাধ কভার করা যায়? আমরা হয়তো বলবো যে বাংলাদেশের তরফ থেকে বলব যে এটা খুব জরুরি কাজে এটা করতে হয়েছে, কিন্তু অন্য দেশ যেখানে লন্ডন মানি গেছে, তারা তো মনের আনন্দে টাকাটা ব্যবসা বাণিজ্য খাটাচ্ছে, তারা এনজয় করছে। তারা তো প্রথমেই খুঁজবে যে তোমরা 2025 আইন করছো আর অপরাধ হয়েছে তার 2 বছর আগে, তো এটা কেমনে কভার করো? এই কতগুলি চ্যালেঞ্জ থাকবে। স্যার, তার মানে কি আপনি বলতে চান আমাদের 2012-র যে আইনটা আছে সেইটা যদি যথাযথভাবে প্রয়োগ করা যায়, আমাদের যেই অর্থটা পাচার হয়েছে তার মাধ্যমে সেটা ফিরিয়ে আনা সম্ভব? আমি তো মনে করি সম্ভব। 2015-তে এটাকে সংশোধনী এসছে, সম্ভব। এখন নতুন আইন করতে গেলে ব্যাকডেট এফেক্ট দেওয়ার যে চ্যালেঞ্জটা থাকবে, ওই সব দেশের কাছে এটা গ্রহণযোগ্যতা, এইগুলি একটা চ্যালেঞ্জ থাকতে পারে। আমি জানি না এটা কীভাবে করবো। স্যার, যেসব দেশে পাচার হয়েছে বলে আমরা জানি, কয়েকটা কমন দেশের নাম তো আমরা শুনছি, সেই সব দেশের সরকার বা সেই সব দেশ বাংলাদেশকে সহযোগিতা করবে এই ব্যাপারে, এই নিশ্চয়তাটা কতখানি? এটা মানে আপনি যদি খুব অবজেক্টিভলি বলেন, যখন টাকাটা ফেরত আসবে তখনই বুঝবো যে তাদের কথাটা আমাদেরকে দেওয়া তাদের প্রতিশ্রুতি হাওয়াই প্রতিশ্রুতি ছিল না, খালি মুখের বুলি ছিল না। তা সত্যিই বাংলাদেশে যে এইরকম দুর্দশা একটা ঘটে গেল, এরকম একটা খারাপ কাজ ঘটে গেল, এই দেশের এত টাকা ওই দেশে অবৈধভাবে চলে গেল, আমাদের প্রতি তাদের যে দরদ, আইনের প্রতি দরদ, সুশাসনের প্রতি তাদের যে দরদ, এটা তখন বোঝা যাবে যখন তারা সত্যিকার অর্থে টাকাটা দিবেন। তার আগে কিন্তু এটা দেশ হবে না, দেশের সাথে একটা আইনের ব্যাপার আছে, কোর্ট দেশ আছে। আমাদের দেশের কোর্টের চেয়ে ওদের কোর্ট আর অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি স্বাধীন। কাজেই আমাদের দেশে আমরা যখন সকল আইনি প্রক্রিয়া শেষ করে ওদের কাছে আবেদন জানাবো, দুই দেশের মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের যে এগ্রিমেন্ট আছে, সেটা যখন সফলভাবে আমরা করব, আমাদের অ্যাটর্নি জেনারেল যখন পাঠাবে চূড়ান্তভাবে, তখন কোনো দেশ আছে, ওই দেশে আবার হিয়ারিং হবে, তারা আবার আমাদের এই কাগজপত্র নিয়ে আবার কোর্টে যাবে। আর কোনো দেশ আছে খালি আমাদেরটা পেলেই তারা দিয়ে দিবে। কিন্তু একটা কথা, অনেক সময় এরকম আমি জানি, আমি লিটারেচার দেখেছি, ধরুন আমি বাংলাদেশ থেকে পাঠাইলাম, ইংরেজিতে অনুবাদ করি, কিন্তু যে দেশে পাঠালাম সেই দেশের ভাষা ইংরেজি লাগে, এই জন্য এই একবার ফাইল এইদিকে যায়, একবার এইদিকে, এইগুলি করতে 2-3 বছর সময় লেগে যায়। স্যার, এমনি গ্লোবাল প্র্যাকটিসটা কী বলে? আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো থেকে যখন টাকা পাচার হয়, তারা যখন ফেরত আনার প্রক্রিয়া শুরু করে, অন্যদের অভিজ্ঞতা কেমন? কত সহজে তারা পায় বা আদৌ পেয়েছে কিনা? হ্যাঁ, পেয়েছি তো। আমাদেরই তো একটা নজির আছে। আমরা বাংলাদেশ কিছু টাকা পেয়েছি সিঙ্গাপুর থেকে। এটা তো খুব তাড়াতাড়ি পেয়েছি তা কিন্তু না, বেশ সময় লেগেছে। আর যদি আপনি খারাপ কথা বলেন তো 12 বছর 10 বছর লেগে গেছে কোনো দেশের টাকা ফেরত পেতে। কোনো দেশ 12 বছর যাবৎ কুস্তি করছে কিন্তু সফল হচ্ছে না। কারণ এখানে বিষয়টা হলো কি, যে দেশে টাকাটা গেছে তারা কিন্তু উইদাউট এনি এফার্ট টাকাটা এনজয় করছে, ব্যবসা বাণিজ্য খাটাচ্ছে। কাজেই তারা কিন্তু সহ দিতে চাইবে না। আপনার সাথে যতই বন্ধুত্ব থাকুক, যতই আপনাকে পছন্দ করুক, যতই আমাদের এই অরাজনৈতিক ইন্টারিম গভর্নমেন্টকে পছন্দ করুক, তারা কিন্তু দিতে চাইবে না। তাদের তো কোর্ট আছে, বাদী আছে, বিপদী আছে, লয়ার আছে। কত টাকা পাচার হয়েছে এটা তো অনুমান করা কঠিন, কিন্তু যেহেতু একটা অঙ্ক চারদিকে ঘোরাফেরা করছে, $234 বিলিয়ন বা বহু দেশের জিডিপির চেয়েও অনেক বেশি টাকা, এটা নিয়ে আপনি কতটা আশাবাদী? কথা তো একটাই, আপনার জিডিপির সমানই হোক, 234 হোক, অমুক তমুক হোক, একই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আনতে হবে, এর বাইরে তার কোনো প্রক্রিয়া নাই। বাংলাদেশ ব্যাংকেও একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে। গত সপ্তাহে কিন্তু একটা নতুন ডিপার্টমেন্ট করেছে 22 জনের মতো জনবল দিয়ে, শুধু এই কাজই করবার জন্য। তো এইখানে আরেকটা চ্যালেঞ্জ আসবে কিনা আমি জানি না। বর্তমানে যে BFIU আছেন তাদের সাথে ওদের সহযোগিতা
মানে যেরকম সহযোগিতা সরকার কামনা করেন, সাধারণ মানুষ কামনা করেন, স্পিডিয়েস্ট সহযোগিতা হবে কিনা এটা। আরেকটা জিনিস যে আমাদের দেশের BFIU, অ্যান্টি করাপশন কমিশন, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই 3-4টে সংগঠন প্লাস বিচার বিভাগ, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ স্পিডে কাজ না করলে কিন্তু আমাদেরকে বিলম্বিত হবে, প্রলম্বিত, এবং আমি জানি না খুব তাড়াতাড়ি হবে কিনা। তো এই জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন হয়, অর্থ ফেরাতে অর্থ ব্যয় করতে হবে, এটাই বাস্তবতা। এই অর্থের সংস্থানটা আসলে কিভাবে দেওয়া যায়? আমাদের কি আন্তর্জাতিক সংস্থাগুলো এই কাজে সহযোগিতা করবে, নাকি বাংলাদেশ সরকারকেই এই পেছনে ব্যয় করতে হবে? আমি তো এর মধ্যে যা জেনেছি ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB তারা আমাদেরকে সাহায্য দিচ্ছে। এখন এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা শুনছি সহায়তা, এটা কি লোন না গ্র্যান্ট? ধরুন আমাদের লয়ার এখানে কাজ করবেন, আমাদের লয়ারটা হয়তো বাংলাদেশে টাকা ফিতে দিলে হবে, বাংলাদেশ সরকারটা বাজেট থেকে দেবারও কোনো অসুবিধা নেই। কিন্তু একটা পর্যায়ে আসবে ওই দেশে, ডেস্টিনেশন দেশে আপনাকে লয়ার নিয়োগ করতে হতে পারে, এবং ওইখানে কিন্তু আমাদের লয়ার খালি কাগজপত্র নিয়ে দেবে, কিন্তু হয়তো কোর্টে দাঁড়িয়ে সোয়াল জবাব করতে পারবে না, ওইখানকার লয়ার নিয়োগ করতে হবে, এবং ওইখানকার লয়ার কিন্তু আমাদের লয়ার এক্সপেন্সিভ। সেইটা আমাদের কতদূর সদিচ্ছা আছে, বা আমাদের যে ডোনার আছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ADB যাই বলেন, তারা ওইটুক করতে ইচ্ছুক কিনা, প্লাস আমি আগে যেটা বলেছিলাম এটা লোন নাকি গ্র্যান্ট, এটাও কিন্তু আমাদের নজর দিতে হবে। কারণ একটা সময় তো আমরা হয়তো সফল হবো একসময়, তারপরে এই কথাগুলি আসবে যে লোন ফেরত দেওয়ার বিষয়টা, ওয়ার্ল্ড ব্যাংকে লোন দেন আর ADB লোন দেন, ফেরত দিতে হবে, এই জিনিস কিন্তু একসময় আসবে। নতুন করে গভর্নর তার 7 মাস পার করে ফেলেছেন, আমরা এর মধ্যে ব্যাংক খাত নিয়ে বেশ কিছু উদ্যোগ দেখলাম। আপনার কি মনে হয় যে আমাদের ব্যাংক খাত যতটা করুণ অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে একটা টেকসই ব্যবস্থা নিশ্চিতে এই উদ্যোগগুলো যথেষ্ট কিনা? আমাদের গভর্নর নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা, আমাদের গভর্নর লাপাতে। অর্থাৎ দেখেন আমাদের মতোই প্রায় ঘটনা ঘটছে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কান গভর্নর পরের দিনই বললাম তোমরা গভর্নমেন্ট ফর্ম করো, গভর্নমেন্ট ফর্ম করো, গভর্নমেন্ট ফর্ম করো, আর আমাদের দেশের গভর্নর ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তো এটা আপনি হালকাও বলতে পারেন বা সুপার সিরিয়াস কথা বলতে পারেন। তো যেহেতু পতিত সরকারের সময় কিছু অঘটন ঘটেছিল, ব্যাংকগুলিতে এক ধরনের লুট হয়েছিল, অনেক টাকা অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টির বাইরে অথবা বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় চলে গিয়েছিল, সেগুলি ফিরে আনার জন্য বর্তমান গভর্নর খুব দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। তাহলে একটু থামাতে চাই যে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় শব্দটা আপনি ব্যবহার করলেন, আপনি নিজেও বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন। নিশ্চয়ই আমরা কেউ করেছি, আমি না করি আমার অন্য কোনো সহকর্মী করেছে। আমি আজকে বাংলাদেশ ব্যাংক ছেড়ে এসেছি 2016 সালে। আমার খুব খারাপ লাগে যখন শুনি অমুক ডেপুটি গভর্নর এই ধরনের অভিযুক্ত, অমুক ডেপুটি গভর্নর ওই ধরনের অভিযুক্ত। 10-11টা ব্যাংক তো দুর্বল করতে করতে আমরা মোটামুটি একটা পরিণতির দিকেই হয়তো যাব। এইখান থেকে আসলে ব্যাংক খাত কীভাবে ঘুরে দাঁড়াবে, কীভাবে সাধারণ মানুষের আস্থা ফেরানো যাবে? আমি বিষয়টা একটু অন্যভাবে দেখি। গোটা ব্যাংকিং খাতের উপর কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই, ব্যাংক খাত সঠিক আছে। 2-4টা হয়তো ব্যাংক 2-4-10টা আপনার যাই বলেন খারাপ, তো এইগুলো কিন্তু এখন আর আগের অবস্থায় নেই। প্রথমে তাদের একটা লিমিট ছিল যে একটা গ্রাহককে ম্যাক্সিমাম এত টাকা তুলতে দাও, পরের সপ্তাহে আরেকটু বাড়ানো হয়েছে, তারপরে আরেকটু বাড়ানো হয়েছে, এভাবে এখন মোটামুটি একটা শৃঙ্খলা চলে এসছে। এখন ব্যাংকগুলিকে রিক্যাপিটালাইজ করা দরকার। রিক্যাপিটালাইজেশনের কথা বলছিলেন, আমার তো 1-2 লাখ কোটি টাকা চলে গেছে, প্রায় 2 লাখ কোটি টাকা গভর্নর নিজে আমাকে জানিয়েছিলেন। তো আমি রিক্যাপিটালাইজেশন কত টাকা করতে পারবো? আমার অর্থনৈতিক সামর্থ্য তো এত বেশি নাই, কিভাবে আসলে এই ব্যাংকগুলো? না, রিক্যাপিটালাইজেশন দুইভাবে হতে পারে। এক হলে বাংলাদেশ সরকার রিক্যাপিটালাইজ করবেন, বাংলাদেশ সরকার এটা মালিকানা নেবে, একটা হতে পারে বিদেশি ইনভেস্টমেন্ট আনতে পারে, বিদেশি ইনভেস্টমেন্ট আসতে পারেন। ঋণ খেলাপিদেরকে আরও একটু সুবিধা মনে হয় দেওয়া হলো যে পরিশোধের ক্ষেত্রে আগে 10% ডাউন পেমেন্ট দেওয়া হতো, সেটাকে আরও সহজ করে 5% করা হলো। এইটা কি কোনো বিশেষ ইঙ্গিত বহন করছে? একটা ইঙ্গিত ভালো, সেটা হলো যেসব কোম্পানি খারাপ হয়ে গেছিল, মালিকটা পলাতক হয়ে গেছিলো অথবা অ্যারেস্ট হয়ে গেছে, ফাইন। আমার খেয়াল আছে সালাউদ্দিন স্যার যখন আমাদের গভর্নর ছিলেন তখন অনেক অ্যারেস্ট হয়েছিল, বড় বড় চেয়ারম্যান, বড় বড় কোম্পানির চেয়ারম্যান বা এমডি জেলে গেছে। তখন স্যার বলছে চেয়ারম্যান জেলে গেছে অসুবিধা কি, এমডি জেলে গেছে অসুবিধা কি, ডিএমডি চালাবে, অন্য ডাইরেক্টরও চালাবেন। এবং তখন আমরা ব্যাঙ্কগুলিকে একটা আশার বাণী শুনতে পেরেছিলাম সাকসেসফুলি, এবং কোনো কোম্পানি বন্ধ হয় নাই। কাজেই ওইসব ফ্যাক্টরিগুলো যেন বাঁচিয়ে রাখি, অর্থনীতিতে তারা কিছু ইম্প্যাক্ট রাখবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট বহু ধরনের।
তবে আরেকটা দিক দেখতে হবে, সেটা হলো ব্যাংকের দিক। যে ব্যাংক ঋণটা দিয়েছে তার আশা ছিল যে 10% ডাউন পেমেন্ট নিয়ে সে রিনিউ করবেন, এখন এটা 5% হয়েছে। ওই ব্যাংকের কিন্তু ইনকাম ফ্লোতে রেভিনিউ জেনারেশনে কিছু সমস্যা হবে। আপনার অভিজ্ঞতার আলোকে এবং আপনার সাথে সংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন চুরি হয়ে গেল 2016 সালে, এবং আপনি সরাসরি ওই কর্মপ্রক্রিয়ার সাথে বিভিন্ন সময় কাজ করেছেন, আমরা পরে শুনেছি এটা, এখন ওটা কী অবস্থায় আছে? শেষ পর্যন্ত আমরা ওই টাকাটা আসলে ফেরত পাবো কিনা? এটা একটা মামলার বিষয় এবং নিউ ইয়র্কের কোর্টে মামলা চলছে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক ওইখানে একজন লয়ার নিয়োগ করেছেন এবং তারা কাজ করে যাচ্ছে, এখান থেকে কাগজপত্র নিচ্ছে, পরীক্ষা করছে। এবং আমার মনে হয় যে আগামী 1 সপ্তাহের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার সামনে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে কিনা জানি না, তো অর্থ উপদেষ্টা থাকবেন, তারা এই নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এখানে দুইটা দিক, ওইখানে কিন্তু অনেক হাই কস্ট এক্সপেন্সিভ লয়ার নিয়োগ করতে হবে, ল ফার্ম একটা নিয়োগ করা হয়েছে। এটা একটা উদ্যোগ, মানে এটা আইনিভাবে চলছে। আরেকটা, অনেক সময় এরকম কিছু কোম্পানির কথা আমরা শুনি যে তোমাদের অ্যাসেট আমরা রিকভার করে দিব, আমাদেরকে এত % দিও, অর্থাৎ আমি 100 টাকা উদ্ধার করে দিব, তোমার সাথে এগ্রিমেন্ট, তুমি 10% দাও বা 20% অথবা দেখ। তো সেই মানে 10% 20% দেওয়ার আইন আমাদের এখানে আছে কিনা আমি জানি না। শেষ পর্যন্ত কি ফিরিয়ে আনার বা ফেরত পাওয়ার আশা আছে? এটা তো মাননীয় গভর্নর মহোদয় খুব আশা প্রকাশ করেছেন যে এটা আমরা জিতবো এবং উনি খুব ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এটা আইন আদালতের ব্যাপার। স্যার, অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল 24কে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইড। ভালো থাকবেন সবাই।